জলবায়ু পরিবর্তন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে। বন্যা, ঝড় বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হাজার হাজার মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে বাধ্য করে। ভবিষ্যতে এর ফলাফল কী হতে পারে? জলবায়ু পরিবর্তন কি স্থানান্তরের হারকে বৃদ্ধি করবে? প্রকৃতপক্ষে জলবায়ুর কারণে স্থানান্তর সম্পর্কে অনেক বিষয় এখনও অজানা। ইটিএইচ জুরিখ এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল পরিবেশগত পরিবর্তন এবং স্থানান্তরের মধ্যে কার্যকর যোগসূত্র খুঁজে বের করে। জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি হল বাংলাদেশ। গবেষক দল বিভিন্ন গ্রামে যায় এবং ঘুরে দেখে। তারা গ্রামবাসীদের কাছে জানতে চায় পরিবেশ সম্পর্কে তারা কতটুকু ধারণা রাখে। নদী তো ভাঙন বাদ দেয় নাই, বর্ষা হলে আবার ভাঙবো। ছোটবেলা থেকে আমার বাড়ি ভাঙছে লিখে 9 বারের মতো। শুধু সম্পদই নেয় নাই নদী, একটা ভ্রাতৃত্ব বন্ধন, একটা ভাই ভাইয়ের একটা সম্পর্ক, সেই সম্পর্কটাও বিচ্ছিন্ন হয়ে গেছে নদী ভাঙার কারণে। যমুনা নদী বাংলাদেশের বুক চিরে বয়ে চলেছে। 250 কিলোমিটার দীর্ঘ নদীটি এর তীরবর্তী পরিবারগুলোর জন্য সম্পদের একটি বড় উৎস। ধান চাষের জন্য উর্বর জমি এবং প্রচুর পরিমাণে মাছের যোগান দেওয়ার পাশাপাশি পণ্য পরিবহন ও যাতায়াতের একটি মাধ্যম যমুনা নদী। শুষ্ক মৌসুমে নদী শান্ত ও স্থির থাকে এবং এর তীরবর্তী মানুষ ও অন্যান্য প্রাণী নিশ্চিন্তে বসবাস করে। কিন্তু এখানেই শেষ নয়, নদীটির নিজস্বতা রয়েছে। প্রতি বছর বর্ষাকালে নদীর পাড়ের মাটি ভেঙে পড়ে এবং ভেসে যায়। অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারায়, চাষের জমিও নষ্ট হয়। কোনো কোনো জায়গায় মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পুরো গ্রাম ভেসে যায়। তখন গ্রামবাসীরা গ্রামের আরও ভেতরের দিকে তাদের বসতবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়। কেউ কেউ তাদের প্রিয় গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায়। যমুনা তীরের গ্রামগুলোর মধ্যে একটি হল চরপৌলি। 2022 সালের বর্ষাকালে 300 মিটারেরও বেশি জমি নদীগর্ভে চলে যায়। অনেক বাড়িঘর ধ্বংস হয়। ওই যে লোকেরা দেখা যাচ্ছে, ওইখানেই আমার বাড়ি ছিল, বাড়িটা ভাঙ্গা চলে গেছে। আমাদের নদী অঞ্চল এলাকা যারা লোকজন থাকি আমরা, তাদের খুব কষ্ট। বাড়ি ভাঙ্গা নেওয়া, টানে নেওয়া বা আবার মাটি ফেলা তোলা, আবার সে বাড়ি ভাঙ্গা যায়, আমাদের জন্য খুব কষ্টজনক। এই যমুনা নদী আমাদের মনে করেন যে সর্বনাশের মূল জীবনের কষ্ট। আব্দুল, তিনি তার বাবার ভিটায় বসবাস করতেন। যে জায়গায় তাদের বসত ভিটা ছিল বর্তমানে তা পানির নিচে। ফলে তাদের শেষ সম্বল কৃষি জমিতেই পরিবার নিয়ে থাকতে শুরু করেন। এই জমিটা আমাদের গ্রামের উত্তর সাইডের মানুষের জমি, বা আমার কাকা লাগে আর কি। তারা এই জমিতে এড়িয়ে ধান আবাদ করতো। এই নদী ভাঙার কারণে বালু পড়ে গেছে, সামান্য কুশালের আবাদ তারা করতেছে। আমার ওই জমিটা আমার, তো আমিও তো বাড়ি নিয়ে ফেলেছি। আমার যে জমি ভেঙে গেছে, আমার মনে হয় যে আমার জীবনে আর ফিরে আসবে না। গ্রামের জীবন শান্তিময়। নিজেদের মধ্যে সম্পর্কের প্রতি গ্রামের মানুষ অনেক যত্নশীল। অধিকাংশ মানুষ যৌথ পরিবারে বসবাস করে এবং পরিবারের দায়িত্ব ভাগ করে নেয়। পরিবারগুলো যুগের পর যুগ একটি শক্তিশালী বন্ধন গড়ে তুলেছে। গ্রামে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন চাষাবাদ করা, পশুপালন করা, যানবাহন চালানো কিংবা ছোট দোকান দেয়া। কাপড় উৎপাদনও আয়ের একটি শক্তিশালী উৎস। বাজার, স্কুল, মসজিদ এবং আড্ডা দেওয়ার জায়গা ছাড়াও দৈনন্দিন সব সুযোগ সুবিধা হাতের নাগালে। নদী ভাঙন জনজীবনকে অশান্ত করে তোলে। গ্রামের মানুষের যখন বাড়ি সরানো ছাড়া আর কোনো উপায় থাকে না, তখন তারা গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার ফলে সামাজিক বন্ধন ও সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয়। ছোটবেলা থেকে আমার বাড়ি ভাঙছে লিখে 9 বারের মতো। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি ভাঙলো 2 বার। তারপরে মনে করেন যে অন্য জায়গায় এখন অস্থায়ী নিছি, মেশের বাড়িতে এসে হেরে।
এটাও নদীর কাছারে পড়ে গেছে। তারপরে আর সয় সম্পত্তি নাই, এটুক বাংলে হলে আঙ্গরে অস্থায়ী একবারে। গ্রামে নিকে মায়া লাগে দেখে তো যাইতেছি না অন্য জায়গায়, তা নইলে অন্য জায়গায় তো হইরে যাহারতাম। মানুষের বাসা বাড়ি করে থাকে কি বাসা ভাড়া করে, এভাবে আমরা হইরে যাহারলাম নি। তো এলাকার নিকে মহাব্বত থেকে দেখা যায় না। কতজন কত আত্মীয় স্বজন আসলো, হে একজন হে এক জায়গায় গেছে, হেগের নিকে মায়া থাকে। একদিকে কিছু পরিবার যেমন স্থায়ীভাবে তাদের জমি হারিয়েছে, অন্যদিকে কিছু পরিবারের হারানো জমি ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। যমুনা নদীর গতিশীলতায় পানির স্তর বৃদ্ধি এবং হ্রাস পায়। পূর্বে ভেঙে যাওয়া জমি শুষ্ক মৌসুমে নতুনভাবে জেগে ওঠে। নতুন এই জমি চর নামে পরিচিত। বেশিরভাগ সময় জমিগুলো কৃষি এবং পশুচারণের জন্য ব্যবহৃত হয়। কেউ কেউ চরে বাড়িও তৈরি করেন। কিন্তু চর দ্রুত পরিবর্তনশীল জায়গা, যেখানে জমি জেগে ওঠে কিছুদিন পর আবার তলিয়ে যায়। অনেকের কাছে চরে বসবাস করা একটি বিকল্প উপায়। অনেকে আবার নদী থেকে দূরে কোনো গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিবেশগত স্থানান্তর নিয়ে গবেষণা করা সহজ কাজ নয়। মানুষ শুধুমাত্র পরিবেশগত পরিবর্তনের কারণেই নয়, চাকরি খুঁজতে, লেখাপড়া করতে বা বিয়ে করার কারণেও এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। স্থানান্তরের উপর পরিবেশের প্রভাব বোঝার জন্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২১ জন জরিপকারীর একটি দল যমুনা নদীর তীরবর্তী ৩৬টি গ্রামের প্রায় ২২০০ জন মানুষের সাক্ষাৎকার নিয়েছে। I have experienced a lot. I meet a lot of people and they are actually so nice. These village people, you never ever compare with these people, with the others, who lives in the cities. Because in the cities we are lives in a box and they know everyone. In each village I go, they know everyone and they respect each other and they respect even us a lot. They are so friendly. They welcoming us. প্রথমত, জরিপ দলটি ২০২১ সালের বর্ষা মৌসুমের আগে গ্রামের যে সকল মানুষের সাক্ষাৎকার নিয়েছে, পরবর্তী ২ বছরে তারা প্রতি ৬ সপ্তাহে একই মানুষের সাক্ষাৎকার নেয়, যাতে বোঝা যায় সময়ের সাথে তাদের জীবন কিভাবে পরিবর্তিত হয়েছে। এর মধ্যে কেউ কেউ ১২ বার সাক্ষাৎকার দিয়েছেন। এ ধরনের গবেষণা পরিচালনা করতে অনেক প্রতিবন্ধকতা আসে। সাক্ষাৎকার প্রদানকারীরা প্রত্যন্ত গ্রামে বাস করেন, যেখানে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সুবিধা কম। এতে জরিপকারী দলের যোগাযোগ করতে অসুবিধা হয়। গ্রামগুলোতে যেতে অনেক সময় লাগে এবং বেশিরভাগ সময় স্থানীয় পরিবহন যেমন ভ্যান, সিএনজি, মোটরসাইকেল বা নৌকায় চড়ে যেতে হয়। When we have to find migrant people, it's not easy. We have to ride boat, we have to ride bikes, we have to walk miles and miles and miles. So it's not easy actually. And then when we call the people, sometimes they are busy, sometimes they didn't even understand our languages. So there's some little bit obstacles. Every work has a যারা গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গেছে তাদের খুঁজে বের করা সবচেয়ে কঠিন। সাদিয়া একজন জরিপকারী। সে শাহজাহান এবং সূর্যবানুর সাক্ষাৎকার নিতে যাচ্ছে। শাহজাহান প্রায় ১ কিলোমিটার পথ হেঁটে আসে এবং সাদিয়াকে তার নতুন বাড়িতে নিয়ে যায়। ও জায়গা এখন কিছুই নাই, তারপরেও আমার মায়া লাগে। ওই যেখানে বাড়ি ছিল ওই জায়গায় আমি যাই। আমার বাড়ি চরবিনামে ছিল, চরবিনাম থেকে আমি সলিমাদ আসছি। এই জায়গা আমার এলাকা, এই জায়গা আমার বাপের বাড়ি, এই জন্যই। পরিবেশে হয়তো একই রকম না হইতে পারে, মোটামুটি ভালোভাবে আছি। ও জায়গায় স্কুল ছিল, মাদ্রাসা ছিল, হাসপাতাল ছিল, প্রাইমারি স্কুল ছিল এক জায়গায়। আমার ঘরের সাইড দিয়া যখন ফাইটে গেছে তখন আমি ঘর নামাইছি। নদী ভাঙানোর পরে নৌকা ভাড়া করা লাগছে। নৌকা ভাড়া করে এ জায়গায় এসে সব কিছু জিনিসপত্র নিয়ে এ জায়গায় নামছি। বাড়ির যে জন্মভূমি একটা মায়ার মায়াটা ছাড়া খুব কষ্ট। যদি অন্য জায়গা যাইতে চাই তারপরে ওই জায়গার মায়াটা ভুলের পারি না। হয়তো নিজের বাপ দাদার হয়তো ২-১ বিঘার সম্পদ আছে, বসবাস করছে, দাদাই বসত করছে, আমার বাবাই বসত করছে, আমি করছি বসবাস।
মোটামুটি 90 বছরের মতো বসবাস করছে। এ জায়গার মায়া বেশি বেশি লাগে। যখন ভাঙন শুরু হয় গ্রামবাসী একে অপরকে সাহায্য করে। ভাঙন এত দ্রুত গতিতে ঘটে যে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। জরুরি অবস্থায় সহযোগিতা করার জন্য মসজিদের মাইকগুলো লোকজনকে ডাকার কাজে ব্যবহার করা হয়। যারা ঘরবাড়ি হারিয়েছেন প্রতিবেশীরা তাদের কষ্টের মুহূর্তে নিজ বাড়িতে অস্থায়ীভাবে থাকার জায়গা করে দেন। আমাদের ধরেন যে নদী গর্ভে যখন স্কুল কলেজ ভেঙে যায় তখন তো স্কুলগুলো জড়ো করে রাখে। অনেক সময় নিজে থেকেই বাসায় থেকেই পড়ে আমরা আমাদের সার্টিফিকেটটা অর্জন করছি। আমার ডিগ্রি কমপ্লিট হয়েছে গত 18-তে। আমরা আমাদের কলেজে যাতায়াত করতাম, যখন যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেল, মানে রাস্তাঘাট মানে নদী গর্ভে চলে গেল, তখন নৌকা দিয়ে যাতায়াত করতাম। গ্রাম থেকে পড়াশোনা করে দেখা যাচ্ছে অনেকেই কর্মজীবনটা বেছে নিচ্ছে, অথবা এসএসসি ইন্টার এটা মানে শেষ করার পর মানে পড়াশোনার জন্যই মানে বাইরে চলে যাচ্ছে। গ্রামের মানুষের একটাই চাওয়া ভাঙন বন্ধ হোক, কিন্তু প্রশ্ন হলো কিভাবে তারা তাদের জমি রক্ষা করবে। একটি সমাধান হলো নদীর তীর রক্ষা করার জন্য বালির বস্তা ব্যবহার করা, যা শুধুমাত্র শুষ্ক মৌসুমে ভাঙন রোধ করে, কিন্তু বর্ষাকালে পানির গতি বাড়লে এর কার্যক্ষমতা থাকে না। টেকসই কিন্তু ব্যয়বহুল সমাধান হলো কংক্রিট বাঁধ নির্মাণ। এর জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। এই ধরনের বেড়িবাঁধ সঠিকভাবে নির্মাণ করা হলে তা বহু বছর নদীর তীর রক্ষা করবে। আর নদী ভাঙনের ব্যাপারটা যদি বলেন, এটা আসলেই খুব দুঃখজনক একটা ব্যাপার। এখানে একটা গ্রাম ছিল, এটা ছিল আপনার সরবলরামপুর, এখানে ছিল ফলদাপাড়া, এই পাশে যে গ্রামটা ছিল এখানে ছিল তারাই। অনেক বছর আগে মুরব্বীরা বলে গেছেন যে এই গ্রামটা অর্ধেক ভেঙে গেছিল আর কি। আমরা বড় হওয়ার পরও দেখছি এদিকে গ্রাম, রানিং গ্রাম, খুব বড় বড় বাড়িঘর ছিল, অনেক ভালো জনসংখ্যা ছিল এদিকে। বাট মোটামুটি এই 8-10 বছরের ভিতরে এই গ্রামগুলা পুরাটাই 3টা গ্রাম বিলীন হয়ে গেছে নদীটা এরকম পর্যায়ে ভাঙছে, এটা মানে অকল্পনীয়। যখন ভাঙা শুরু হয়েছে মনে হয় একদিনেই 1-1.5 কিলোমিটার চলে আসছে। গত 2 বছর আগে যে বাঁধটা দিছে, বাঁধটা দেওয়ার কারণেই আমরা একটু রক্ষা পেয়েছি। এই যে এখানে আমাদের পাশেই প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, এই স্কুলটা এই বছর কমপ্লিট হয়েছে। যদি বাঁধটা না হতো তাহলে স্কুলটাও করা সম্ভব ছিল না। বাঁধটা হওয়ার আগে এই এলাকার মানুষ, আমরা যারা আছি বা আমার আত্মীয় স্বজন যারা আছে, গ্রামবাসী যারা, তারা সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল আর কি। এরকম আতঙ্ক যে এই বাড়িঘর ভেঙে গেলে কোথায় যাব, এরকমও হয়ে গেছে। 2-3 বার করে বাড়ি ভাঙছে অনেকেরই। এখন বর্তমানে বাঁধটা হওয়াতে এইটুকু আমরা স্বস্তি পাইছি যে ইনশাল্লাহ আশা করা যায় যে আর ভাঙার সম্ভাবনা অন্তত আমাদের এদিকে নাই। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ জানে। নদী ভাঙনে শুধু সম্পত্তি নষ্ট হয় নাই, বাড়িঘরের পাশাপাশি একটা ভ্রাতৃত্ব বন্ধন, একটা ভাই ভাইয়ের একটা সম্পর্ক, সেই সম্পর্কটাও বিচ্ছিন্ন হয়ে গেছে নদী ভাঙার কারণে। গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের মনে প্রশ্ন জাগে, আমরা কি থাকবো নাকি চলে যাব? যদি যাই কোথায় যাব? অন্য কোনো গ্রামে নাকি শহরে? স্থায়ীভাবে নাকি অস্থায়ীভাবে? যদি বেছে নিতে বলা হয় তবে বেশিরভাগ মানুষই যেখানে আছেন সেখানেই থাকতে চান। তারা গ্রামের সাথে সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক বন্ধনে আবদ্ধ। যথাযথভাবে বাঁধ নির্মাণে গ্রামের স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরে আসে। গ্রামবাসীরা আবার তাদের বাড়িগুলো তৈরি করে এবং ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে। তবে কিছু কিছু এলাকায় অনেক দেরিতে বাঁধ নির্মিত হয়েছে। অনেক মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে। শহরে কাজের সুযোগ বেশি। কখনো কখনো উপার্জনকারী ব্যক্তিটি তার পরিবারকে গ্রামে রেখে একাই শহরে চলে যায়। শহরে চলে যাওয়ার ফলে কিছু ক্ষেত্রে তাদের পেশার পরিবর্তন হয়।
পূর্বে তারা কৃষিকাজ, মাছ ধরা বা নৌকা চালানোর মতো কাজ করত। শহরে তারা রিক্সা বা সিএনজি চালায়, অনেকে দিন মজুরের কাজও করে। মনির মাত্র কয়েকদিন আগে ঢাকায় এসেছে। এটি তার জন্য অচেনা একটি পরিবেশ। সে এখানে সিএনজি চালানো শিখছে। আমি ঢাকায় 13-14 দিন ধরে আসছি। 13-14 দিনের ভিতরে 9 দিন গাড়ি চালান শিখছি। ঠিক আছে, 3 দিন যাবত এই গাড়ি চালাই। গাড়ি চালাইতে পারি ভালোভাবে, কিন্তু রাস্তাঘাট চিনি না। যে যেমনি ভাড়া দেয় এমনি নেই। একজন জিজ্ঞাসা যে যাবেনি, আগে বলি যে ওঠেন, যেটা ভাড়া সেটাই দিয়েন। আমি তো রাস্তা চিনি না, রাস্তাটা চিনালেন। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়ি তখন এক গ্রাম থেকে আরেক গ্রামে, এইভাবে আনতে আনতে 10 ভাঙ্গার মতন দিছি, যেটা নদী ভাঙ্গন নিয়ে যেটা কথা। যেমন এক জায়গায় 1 বছর থাকি, ওখান থেকে আবার কয়েকদিন পর আবার ওখান থেকে চলে আবার আরেক জায়গায় যাইতে হয়। সবচেয়ে আগে বাপ মা, ভাই বোন, পোলাপান আছে, ওদের কথা বেশি মনে পড়ে। তার বাদে যেগুলি চিঠি রাখি আইছি, একটা নৌকা রাখছি, 4 লক্ষ টাকা দিয়ে নৌকাটা বানাইছি, ওটা বত হয়ে আমি এখানে সিএনজি চালাইতেছি, ওটার কথা মনে পড়ে। যেমন বাংলাদেশের মানুষ বিদেশ যা প্রবাস করে, তেমন বাংলাদেশের ভিতরেই প্রবাসের মতন থাকতে হবে, তাইলে সে না কিছু করণ যায়। প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার মানুষ ঢাকায় আসে। কেউ কেউ আর্থিকভাবে ভালো থাকার উদ্দেশ্যে আসে, আর কেউ পরিবেশগত পরিবর্তনের কারণে আসতে বাধ্য হয়। বাবু প্রায় 17 বছর ধরে ঢাকায় কাজ করছেন। তিনি প্রতি 2 মাসে একবার তার গ্রামে যান। গ্রাম থেকে আসার পরে এই বানি কানি পয়লা করেছি, এগুলো বইয়ের কাজ, মানে পেরেছে লাইনে বেশিরভাগ করেছি আর কি। সাবার কাঁচা বাজারে লেবারি করেছি 1 বছর। ধুলাই খাল কাজ করছি, মাসখানি করেছি। তা বাদে ওর দিকে আর শীতের জন্য ভালো লাগে না, শীত ধরার কারণে এই জায়গায় এসে পড়ে রয়েছে আর কি। কাজ মূলত কাজ 12 মেশিলি কাজ, এই কাগজ ভাজাই, এই বই বাঁধাই, এই বই কাটা, মেশিনে বই মারা, তো এই কাজ 12 মেশিলি কাজ, এক ধরনের হ্যাক কাজ, যে কাজে যখন লাগে। ঢাকার জীবনের মধ্যে আর দেশের পার্থক্যের মধ্যে হয়তো দেশে কাজ আছে, মাছ ধরে কাজ আছে, তাছাড়া দেশে কাজ থাকে না। এখন এলাকায় কাজ ছিল, জমি জমা সব নদীতে যাওয়ার কারণে দেশে কাজ হয় না, তাই এখন ঢাকা পড়ে আছি। স্যালারি পাই 10,000 টাকা 12,000 টাকাতে যা হয় তাই, এরই ফারি সংসার নিয়ে চলি। এই গবেষণায় দেখা গেছে স্থানান্তরের উপর ভাঙনের প্রভাব বেশ শক্তিশালী। জরিপকারী দলটি প্রথমবার কথা বলার পর 2 বছরের মধ্যে 2200 জন উত্তরদাতার ভেতরে প্রায় 200 জনই স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছে। অনেকে মনে করেন বেশিরভাগ মানুষ বুঝি শহরেই যায়, কিন্তু মজার বিষয়, আমাদের গবেষণায় দেখা যায় যারা চলে গিয়েছে তাদের বেশিরভাগই পার্শ্ববর্তী গ্রামে গিয়েছে। অল্প সংখ্যক মানুষ যারা শহরে চলে গিয়েছে তারা স্বল্পমেয়াদী কাজের সুবাদে গিয়েছে। গবেষণা শুরুর 2 বছরের মধ্যে যাদের নিয়ে গবেষণা করা হয়েছে তাদের 1/3 পরিবারের একজন সদস্য গ্রামের বাইরে কাজে গিয়েছেন। যমুনার তীরে বসবাসকারী মানুষদের জন্য পরিবার চালানোর এটি একটি সহজ উপায়। ভাঙনের ফলে গ্রামে কাজের সুযোগ অনেক কমে যায়। যদিও শহরের জীবন কষ্টকর, কিন্তু তা আর্থিক সমস্যা থেকে মুক্তি দেয়। বেশিরভাগ সময় গ্রামের লোকজন কয়েক মাসের জন্য শহরে গিয়ে দিনমজুরের কাজ করে এবং গ্রামে ফিরে আসে। বছরে কয়েকবার শহরে যাওয়া এবং গ্রামে ফিরে আসার প্রক্রিয়াটি চলতে থাকে। বেঁচে থাকার জন্য শহরে চলে যাওয়া একটি ভালো উপায় হতে পারে। এটি গ্রামবাসীর আয়ের উৎসকে বাড়িয়ে দেয়। আমি বুলু মিয়া এবং গ্রাম আমার তারাই। গ্রামে কাজ নাই, নদী ভেঙে গেছে, সব জমি জমা নদীর মধ্যে ভাঙ্গে চর হয়েছে, বালু পড়ে হয়েছে, ওর মধ্যে তার ফসল হয় না। ফসল না হলে তো আর ওইখানে কাম কাজ করা যায় না। ওই হিসাবে কাম নাই, কাজ নাই দেশের বাড়িতে, সেই জন্য ঢাকায় এসে কাজ করতেছে।
মানে কোনো দিন আমরা মনে করতাম না, যে কল্পনা করতাম না যে এত দূরের থেকে নদী আমাদের কাছে আসবে। মানে অনেক দূরে ছিল, মানে জমি জমা আমাদের মনে হয় যে যখন আবাদ করতাম, গম হইতো, ভুট্টা হইতো, কালাই হইতো, ধান গাড়তাম, মানে কোনোদিন কল্পনা করতাম না যে আমাদের ঢাকা শহরে এসে কাজ করে খাইতে হবে। যে একটা ঘর, একটা বাড়ি কি একটা জিনিস নিয়ে সরাইয়া সারা জানা, মানে একবার মানে এমন করে ডাইবা যায় মনে হয় যে পুরো এক পাহাড় ডাইবা গেছে। আমার ইচ্ছা মনে হয় যে শহর এলাকায় কিছু কাম কাজ করলাম, কিছু টাকা হইলো, দেশের বাড়িতে একটা কিছু করলাম, কি একটা ব্যবসা করলাম, কি একটা দোকান দিলাম, দেশের বাড়িতে থাকাটাই ভালো আমি মনে করি। আর এভাবেই জীবন চলতে থাকে। বাংলাদেশ এবং যমুনা নদীর তীরে যা ঘটে তা নতুন কিছু নয়, কিছু কঠিন পরিবেশগত পরিবর্তনের একটি উদাহরণ মাত্র। ইতিমধ্যে বিশ্বের অনেক মানুষ এমন অবস্থার মুখোমুখি হয়েছেন। এই আকস্মিক পরিবর্তনগুলো সুদূর প্রসারী পরিণতি সহ ভবিষ্যতে আরও বেশি প্রভাব ফেলবে। কিছু মানুষ যেখানে জীবনযাপন করে সেখানেই নিরাপদ বোধ করে। যমুনা তীরবর্তী অনেক মানুষ ভাঙনের দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন তা কল্পনাও করেননি। কয়েক বছর আগেও অনেক গ্রাম নদী থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল। পরিবেশ পরিবর্তনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হওয়া উচিত। By working here, I actually learned a lot and experienced a lot of things, and I realized that how privileged I am, that I have the privilege of have 3 times a meal a day, and I have the privilege to knowing that when I wake up there will be my house, there will be a roof over my head, and also the privilege of having a proper education. And I have learned to be humble and learn to appreciate my life a lot more. বাংলাদেশ এবং যমুনা নদীর তীরে আমরা যা দেখেছি তা আমাদের ভাবনাকে প্রসারিত করার আহ্বান, আমাদের বিশ্বাস এবং নিরাপত্তা নিয়ে ভেবে দেখার আহ্বান, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান।